ফারুক ভাই যেভাবে আসলেন কিংবা বুলবুল ভাই যেভাবে আসলেন সেভাবে প্রস্থান হইলো, কিন্তু আপনি পিছনের দরজা দিয়ে বোর্ডে ঢুকলে আপনার পিছনের দরজা দিয়ে বের হইতে হবে। এক রাতের অন্ধকারে ঢুকছে, এক রাতের অন্ধকারে বের হয়ে যেতে হয়েছে। আমি এটার দোষ খালি বুলবুল ভাইকে দিই না, আমি বলবো যে ওনার বোকার মতো বোকার রাজ্যে ছিলেন উনি। আসলে রাস্তাঘাট থেকে ধরে লোক নিতে পারতেন, একটু শার্ট টান টাই টাই পরে আছে, ভালো লোক দেখতেন, আপনি নিয়ে নিতে পারতেন বোর্ডে। তাহলে আপনি অল্প বিদ্যার মানুষ নিয়ে আসছেন এখানে, তাদের বিদ্যাটা অন্যখানে অনেক ব্যাপক, কিন্তু এখানে অল্প। আমার মনে হয় যে বুলবুল ভাই এখানে একটা বড় ভুল ছিল। বুলবুল ভাই, আমি যদি আমার এই কাজগুলো আমি না করতে পারি ঠিক দক্ষতার সাথে, তাহলে আমরা বিসিবি থাকার দরকারটা কি? ক্রিকেট প্লেয়াররা তাহলে জোর গলায় বলুক যে কালকে থেকে আমাদের ম্যাচ ফি $5,000, বিসিবি উইল এগ্রি? উইল বিসিবি এগ্রি? আমার দায়িত্বটা আমি অন্য কারে পথায় দিচ্ছি, আমার ব্যর্থতা আমি অন্যের কাছে দিয়ে দিচ্ছি। 10টা ব্যর্থতা যদি হয়ে থাকে তাহলে একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটাই। এতগুলো ক্রিকেট কান্ট্রির মধ্যে আপনি একজনের বন্ধু হবেন না, বাকিজনের আপনি শত্রু হবেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন এই ফোরামে? কোন দিকটা থেকে আপনার মনে হয়েছে আমাকে ফোন করা যাবে না বা আমি আপনার শত্রু হয়ে? আর আমি যদি বিসিবির প্রেসিডেন্ট থেকে আমার রুজি বন্ধ হয়ে যায়, তাহলে আমি সংসার চালাতে পারবো না ভাই। টু বি ভেরি ভেরি অনেস্ট। ভাবি ভালো চাকরি করেন, সবই করেন, হয়তো বা উনি চিন্তা করছেন যে এই চাকরিটা আমার জন্য নট ইম্পর্টেন্ট দেন বিসিবি প্রেসিডেন্ট। কারণ আমি মনে করি বুলবুল ভাই এত বছর বাংলাদেশ ক্রিকেটে না থাকাতে উনি বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু জানেন না। আসলে একটা প্রেসিডেন্ট যেদিন বাংলাদেশ টিমের ফর্মার ক্যাপ্টেন, যার ইজ্জত সম্মান অনেক বেশি বাংলাদেশ ক্রিকেটে, তার কেন এরকম একটা ইলেকশন করার দরকার যেখানে চুরি হচ্ছে? সবাই স্পষ্ট বুঝতেছে সবাই। আমাদের জন্য আসলেও মানে যেভাবে আসিফ তার বোর্ডের সময়টা কাটালো, এইটা আমরা কি এক্সপেক্ট করি না ওর থেকে। যেই লোকটা প্লেয়ার একটা আইসবাদ করে বরফ কিনতে এত টাকা ধরে, তার কোশ্চেন আছেই। ডাব কত খায়? খাইতেই পারে, ডাবের বিল বেশি হইতেই পারে, কেন হবে এটা বলতে? আপনি এই গরমে একটা ছেলে যদি 3-4টা ডাব খায়, হোয়াটস রং উইথ ইট? কিন্তু আপনি এই কথাটা বলতে পারেন না 4-5টা ডাব খাবে কেন? এবং তাইমের মতন একজন প্লেয়ারকে উনি বলার, আমার মনে হয় হি ডোন্ট হ্যাভ এনি রাইটস। না, আমি শাকওয়াত ভাইকে কোনোভাবেই ছোটো করছি না, কিন্তু সে তো হি ইজ নট ফিট ইন ক্রিকেট। কথা বলতো যে মধু আছে ক্রিকেট বোর্ডে অনেক, না আমি মধু দেখি নেই বা চাকতে পারি নেই, মানে আমি বোকা হয়তো বা আনফর্চুনেট, আমি মধুটাও চাকতে পারি নাই বিসিবির, কিন্তু এখন বুঝি আসলেও মধু আছে মনে হয়। বাংলাদেশ ক্রিকেট একটা পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, নতুন অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছে, যেটার প্রেসিডেন্ট তামিম ইকবাল। 3 মাসের মধ্যে ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। বাংলাদেশ ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে? গত এই 1-1.5 বছর সময় আমাদের ক্রিকেটটা আসলে এগিয়েছে বলার তো উপায় নেই বোধ হয়, যেহেতু আমরা বিশ্বকাপটাই খেলতে পারিনি, যেহেতু একটা ভীষণ প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে যে ক্রিকেট বোর্ড গঠিত হয়েছিল সেই ক্রিকেট বোর্ডটাও ভেঙে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশ ক্রিকেটের সামনের সময়টা আসলে কেমন হবে, সেটার জন্য প্রবাবলি সবচেয়ে উপযুক্ত মানুষটার সঙ্গে আজকে আমরা কথা বলবো, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দীর্ঘ সময় ছিলেন এবং অবভিয়াসলি আরও বড় পরিচয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনি খালেদ মাহমুদ সুজন ভাই। সুজন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নমন আপনাকে স্বাগত। আপনাকে আমরা রেগুলার পাই, ঢাকায় খুব রেগুলার পাই না, সেই জন্য হয়তো আর একটু কম পাই, নইলে আরও বেশি করে আপনার পেতাম, কারণ আপনার কথা শুনতে ভালো লাগে এবং আপনার মতো ভয়েস বাংলাদেশ ক্রিকেটে তো খুব বেশি নাই, আমি অন্তত পক্ষে শুনি না। অ্যাকচুয়ালি তো রাজশাহীতে থাকা হয় 3 দিন, তার জন্য ঢাকায় এখন 4 দিন। সো বেশি থাকি, ভালো লাগে আসলে, মাঠ থাকি সবচেয়ে বড় কথা, মানে আমি মনে করি এটাই আমার জায়গা আসলে। হ্যাঁ, মাঠের মানুষ, সেই জন্যই আমরা এসি রুমে ইন্টারভিউ না করে রোদের মধ্যে করছি। মাঠের মানুষের ইন্টারভিউ মাঠের মধ্যেই হোক। শুনুন ভাই, আমরা যদি ইন্টারভিউটা শুরু করে এইভাবে, যে বাংলাদেশ ক্রিকেটটা তো একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে, আমরা জানি না যে এই ট্রানজিশন পিরিয়ডটা আসলে কতদিন ধরে আসলে চলবে। আমাদের একটা নির্বাচিত বোর্ড ছিল, সেই বোর্ডটার আপনিও অংশ ছিলেন। শেষ সময় এসে সেই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাই তিনি সরে দিয়েছেন, বেশ কিছু বোর্ড পরিচালক আপনিও পরবর্তী সরে দাঁড়িয়েছেন বা সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। নতুন কয়েকজন বোর্ডে আসলেন, বোর্ড প্রেসিডেন্ট হলেন এনএসসি কোটায়, আবার একটা নির্বাচন হলো, সেইখানটা ওই বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়েছে। এখন যে ওইটা আবার ভেঙে দেওয়া হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডটা। বুলবুল ভাইয়ের যে বিদায়টা হলো, তিনি তো বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, তিনি বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন, আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ওনার যেই বিদায়টা হলো বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে, এটা আসলে আপনি কীভাবে দেখেন? না, ডেফিনেটলি এটা তো ভালো কিছু না, মানে এটা তো অনস্বীকার্য। বুলবুল ভাই বাংলাদেশের ফার্স্ট সেঞ্চুরিয়ান, স্বনামধন্য প্লেয়ার, মানে লিজেন্ড। যেভাবে বললেন, আপনি যেভাবে বললেন, মানে সবই রাইট। মানে ওনার থেকে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল হয়তো বা, সেটা বুলবুল ভাই কতটুকু মিট করতে পারছেন আমি জানি না, বাট ডেফিনেটলি ওনার আমরা ভালোভাবে ক্রিকেট বোর্ডটা চালাতে পারছি। এবং আমি তার দোষ খালি বুলবুল ভাইকে দিই না,
আমি মনে হয় যে সবসময় আমি একটা কথা বলি যে আমি টিম খুব পছন্দ করি। একটা মানে যে কোনো একটা ক্রিকেটে যদি আপনি সাকিব আল হাসান একলা একটা টিমে খেলা, সেই টিমের প্লেয়াররা যদি সেই মানের নয়, আপনি জিতাটা ডিফিকাল্ট। সাকিবের টিমে তামিম ইকবাল, মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, মানে ট্যালেন্টেড, মানে ক্রিকেটার লিটন, শান্ত বা মুস্তাফিজের মতন সুপারস্টাররা ছিল, মানে যারা প্রবাবল মানে তাদের জায়গায় বেস্ট প্লেয়ার্স ছিল বাংলাদেশে এবং এফেক্টেবল প্লেয়ার, এই জন্য বাংলাদেশ জিততো। তুই বেরিয়ে খালি সাকিব একা থাকলে কিন্তু হতো না। তো সেই বুলবুলের ক্ষেত্রে আমি মনে করি বুলবুল হয়তো বা ক্রিকেট জ্ঞান ধারণা সবই উনি রাখেন, কিন্তু ওনার যে টিমটা পাইছিলেন সেই টিমটা তো আসলে ওনাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারেন নাই বলে। যদিও ওরা ক্রিকেট টিমে যে 3-4 জন ক্রিকেটার ছিলেন না বা ক্রিকেটের লোক ছিলেন না তারাও একটু নবীন ছিলেন, এক্সপিরিয়েন্স ছিলেন। ধরেন অনেকে হয়তো বা ক্রিকেট সংগঠক হিসেবে ওইভাবে নিজেকে ওইভাবে মেলেও ধরতে পারেননি। কিন্তু শুরু আপনি যেভাবে শুরু করলেন সেইখানটা থেকে মানে আমার কাছে মনে হচ্ছে আপনি কি বুলবুল ভাইকে একটুখানি এখানে ছাড় দিচ্ছেন কিনা? না, ছাড় দিচ্ছি না, আমি আসতেছি কথাটায়। মানে যখন এটা সবচেয়ে কথাটা, আমি যখন প্রেসিডেন্ট হব, আমি যদি একটা টিমের দায়িত্ব নিই এবং সেটা সেরা টিম হয়, সেই টিমকে আমি আমার ম্যানেজমেন্টকে বলতে হবে তো আমার টিমে এই লাগবে, এদের ছাড়া আমি ক্যাপ্টেন্সি করা আই লুক আ ফুল। তো উনি কিন্তু এটা করেন নাই। কারণ আমি যদি লোভী হই, যদি আমি ক্যাপ্টেন্সিটাই আমার কাছে প্রাধান্য পাকে, আমার টিম যা খুশি হোক, আমি তো ক্যাপ্টেন, আমি তো টাকা বেশি পাচ্ছি, আমার কন্ট্রাক্ট তো ভালো, তাহলে আই এম আ ফুল এবং আমি একটা লোভী। তো বলে আমার এখানেই ভুলটা করছেন। তা আমার মনে হয় উনি লোভী কিনা আমি জানি না, বাট উনি বোকার মতো কাজ করছেন। ওনার এই বোর্ডে আসাটাই উচিত হয় নাই যখন উনি জানবেন না। এবং উনি আসার পর তো ইন্টেরিয়াম ছিলেন উনি, রাইট? এবং উনি যেমন বললেন যে আমি T20 খেলতে আসছি, পরে তো উনি বড় সময়ের জন্য থাকলেন। তো বড় সময়ের জন্য উনি ওনার লোকগুলোকে বেশি দিলেন না কেন, যে কাকে থাকলে আসলে বোর্ড চলবে? মানে উনি যাদেরকে নিচ্ছেন, আমি কাউকে ছোটো করছি না, তাদের জায়গায় তারা বেস্ট, দ্য বেস্ট, বাট এইখানে বেস্ট না। ক্রিকেট ইজ সামথিং। আপনি একটা এত বড় বোর্ড চালাবেন, সেখানে যদি আপনার ওই মানসিকতার লোক না থাকে যারা আসলেও জানে ক্রিকেটটা, মানে আপনি যদি মনে করেন যে এটা আপনি যেটা বলছেন জিনিসটা কি এরকম হতে পারে না? বুলবুল ভাই হয়তো তার লোকগুলো বেছে নিয়েছেন, বুলবুল ভাইয়ের লোকে হয়তো আসিফ আকবর, বুলবুলের লোকে হয়তো এম নাজমুল ইসলাম। তাহলে আমি বললাম ইজ এ ফুল, বেসিক্যালি ইজ এ ফুল। আমি বলবো যে ওনার বোকার মতো বোকার রাজ্যে ছিলেন উনি আসলে। এটা আপনি এরকম না ধরে, তাহলে আপনি রাস্তাঘাট থেকে ধরে লোক নিতে পারতেন, একটু শার্ট টান টাই পরে আছে, ভালো লোক দেখতেন, আপনি নিয়ে নিতে পারতেন বোর্ডে। তাহলে সেটা তো এমন না, ক্রিকেট জানতে হবে তো। আপনি আমার বাবা কিছু জিনিস বলতেন আসলে, আমি কথা বলি, আমাকে বলতেন জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নান। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমরা ছোটোবেলায় শুনছি। তা আপনি অল্প বিদ্যার মানুষ নিয়ে আসছেন এখানে, তাদের বিদ্যাটা অন্যখানে অনেক ব্যাপক, কিন্তু এইখানে অল্প। এখানে বোর্ড চালানোর জন্য সেরকম লোকই দরকার ছিল যারা ক্রিকেটের সাথে অনেক বছর জড়িত, সংগঠক করবে, এরকম করেন। আপনি আমাকে বলেন তো এরকম কয়টা লোক ছিল? যারা ক্রিকেটারও ছিলেন তারাই কি বা কত বছর ধরে সংগঠক? আমরা তো ধরেন, আমি যদি আমার কথাই বলি, আমি যখন অমরজিৎ ক্লাব করি, আমি ব্যাক ইন আমি সেই 87-88, আপনি যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন তখন তো আমি সংগঠক ছিলাম। আমি আমি অমরজিৎ ক্লাব করতাম, আমি বাসা থেকে টাকা এনে দিতাম, মানে আমার কিন্তু এই জিনিসগুলো সেই ছোটোবেলা থেকেই ছিল। তারপর তো আমি আস্তে আস্তে বড় হয়েছি, আমি যখন ওল্ড ডিজেস ক্লাব খেললাম এবং ওল্ড ডিজেস ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম বা তখন ছিলাম, তারপর আমি ওই ক্লাবের কোচ হয়েছি, তারপরে আমি পুরো টিমকে আমি সাংগঠনিকভাবে হেল্প করছি, টিম বানানো থেকে আরম্ভ করে সব টাকা উঠানো থেকে আরম্ভ করে। কারণ আপনি জানেন যখন পালা বদল হলো, যখন বিএনপি থেকে আওয়ামী লীগ সুইচ হলো, তখন ওল্ড ডিজেস ফান্ড করার মতো লোক ছিল না আসলে। তখন আমাদের যে টাকা খুঁজে একটা দল বানানো, প্রিমিয়ার লিগে টিকে থাকার যে একটা মানে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু আমরা করতাম। পরে আমরা টিম পারি নাই, টিম নেমে গেল, কিন্তু ফার্স্ট ডিভিশনে আমরা এখনও আছি। তো বেসিক্যালি আমার মনে হয় যে বুলবে এখানে একটা বড় ভুল ছিল বুলবের। আমার মনে হয় যে উনি অধিনায়ক হিসেবে ওনার সঠিক প্লেয়ারকে উনি চুজ করতে পারেননি। যদি উনিও করে থাকেন সেটাও সঠিক না আসলে। বুলবুলের সময় আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই, T20 বিশ্বকাপ, এবং বুলবুলের সময় একটা বিতর্কিত বিসিবি নির্বাচন হয়েছে, যেই নির্বাচিত কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে। আপনার কাছে কোনটাকে বেশি আমাদের ক্রিকেটের জন্য ক্ষতিকর মনে হয়, ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচনটা নাকি বিশ্বকাপ? ফারুক ভাই যেভাবে আসলেন কিংবা বুলবুল ভাই যেভাবে আসলেন সেভাবে প্রস্থান হইলো, কিন্তু মানে ইটস উইল নট স্টে লং। কারণ আপনি অন্যায়ভাবে ঢুকছেন বোর্ডে, ইটস এ ব্যাকডোর। আপনি পিছনের দরজা দিয়ে বোর্ডে ঢুকলে আপনার পিছনের দরজা দিয়ে বের হইতে হবে, সেটা প্রমাণ হয়ে গেছে। তো হয়েছে তো, ভালো খারাপ পরের কথা, তারা তো ওইভাবে বেরোতে পারে। এক রাতের অন্ধকারে ঢুকছে, এক রাতের অন্ধকারে বের হয়ে যেতে হয়েছে। তা আপনি তো স্টেবল হতে পারেন নাই। আমি এখন চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেবল হোক। ইটস এনাফ, ইটস রিয়েলি এনাফ। এত বড় একটা ক্রিকেট বোর্ডে যারা আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি, তাদের 2 বছর ধরে বোল একটা আনস্টেবল অবস্থায় থাকবে, ক্রিকেটের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা তো মেনে নেওয়ার মতন না আসলে। এইটা না হয় স্টেবল হলো, এখন ইলেকশন হলো, ইন্টারিম একটা, এবং আমি চাই সেটা একটা প্রপার ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন হোক, এবং প্রপার লোক আসুক এবং ক্রিকেট বোর্ডকে ভালোভাবে চালাক। সবচেয়ে বড় কথা ছিল সেইটা নয় হলো, কিন্তু ওয়ার্ল্ড কাপটা তো আমরা খেলতে পারি না, এটা তো সবচেয়ে বড় ক্রাইম। আমি বলবো যে আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই, সরকার দোষ হলো যে গভর্নমেন্ট থেকে অনেকগুলোর কারণ তুলে ধরা হয়েছিল, সিকিউরিটি অ্যান্ড অল। মানে আই থিঙ্ক যে ইউ কভার সো মেনি ওয়ার্ল্ড কাপ, আর আমি ওয়ার্ল্ড কাপ খেলছি, কভার টিমের সাথে ম্যানেজমেন্ট হিসেবে ছিলাম, কোচ হিসেবে ছিলাম।
তো আমরা তো দেখছি যে হাইস্ট প্রোটোকল কিন্তু ওয়ার্ল্ড কাপে দেয়। আইসিসি এই টুর্নামেন্টে সিকিউরিটি ওয়াইজ নো কমপ্লেন, মানে আমরা কোনোদিন কমপ্লেন শুনিও নাই, দেখিও নাই, সত্যি কথা হাইস্ট ছিল। এখন কেউ যদি জোর করে সিকিউরিটি ভাঙতে চায়, মানে আইন ভাঙ, সেটা তো পারেই, কিন্তু নিজে থেকে আইন না ভাঙলে ওইখানে আইন ভাঙার কিছুই নেই আসলে। সিকিউরিটি সো টাইট। আপনি একটা সিকিউরিটি কনসার্নের ব্যাপার আনলেন। আমার কাছে বাংলাদেশের ক্রিকেট খেলাটা ইম্পর্ট্যান্ট। আপনার ধরেন আমরা ক্রিকেট যদি না খেলি, আর আমরা দর্শকের চিন্তা যদি করি, মিডিয়া চিন্তা করি, মিডিয়া তাদের ব্যাপারে মিডিয়া চলে যাবে, কে মিডিয়াকে স্টপ করবে, কে একটা দর্শককে স্টপ করবে, কি মানুষের কি এই সময় আছে এখন? সত্যি কথা বলতে আমরা তো, আমি জানি না কেন এত সিকিউরিটি কনসার্ন ছিল জিনিসটা নিয়ে, হয়তো বা থাকতেও পারে, কারণ এটা তো মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, ঠিক না? হয়তো বা আমাদের সত্যি কথা ছিল। বাট আমি যেটা মনে করি, আমাদের প্রধান কাজ ছিল ওয়ার্ল্ড কাপ খেলা। তো বিসিবি থেকে যদি আমরা একটা বার দেখতাম যে একটা জোর মন্তব্য থাকতো যে না, আমরা বিশ্বকাপ খেলতে চাই, হোয়াট এভার সিচুয়েশন, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, তারপর গভর্নমেন্ট জোর করে বলতো না তোমরা যাইতে পারবা না, তাহলেও আমি বুঝতাম। কিন্তু আমরা তো সেই জোরটাও করি নাই, জোরে গলায় তো কথা বলতাম, আমরা তালের সাথে তাল মিলে চলে গেছি। তো আমি যদি অ্যাজ এ বিং এ প্রেসিডেন্ট, আমি যদি আমার এই কাজগুলো আমি না করতে পারি ঠিক দক্ষতার সাথে, তাহলে আমরা বিসিবি থাকার দরকারটা কি? বিসিবি থাকার দরকার কি আমার আন্ডার 14-16 টিম খেলানোর জন্য? এটা খেলা থেকে বিসিবি প্রেসিডেন্ট লাগে নাকি? না, কিন্তু শুধু সেইটা না, বুলবুল ভাই বরং এই জায়গাটাতে আমাদের ক্রিকেটারদের ব্লেম করেছেন। তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকদিন আগে, এটা লাস্টলি, হ্যাঁ, যেখানে উনি বলছেন যে আমাদের কোনো ক্রিকেটার ওইখানে জোর গলায় বলে নাই যে আমরা খেলতে চাই। তো ক্রিকেট বোর্ড কেন জোর গলায় বলে না, বা উনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কেন জোর গলায় বলেন নাই গভর্নমেন্টকেই? আপনি যেটা বললেন, তাহলে ক্রিকেট প্লেয়াররা তাহলে জোর গলায় বলুক যে কালকে থেকে আমাদের ম্যাচ ফি $5,000, বিসিবি উইল এগ্রি? উইল বিসিবি এগ্রি? তো বিসিবি তো প্লেয়াররা চলে কার কন্ট্রোলে? ক্রিকেট বোর্ডের কন্ট্রোলে। তো ওয়াই ইউ নিড এ প্রেসিডেন্ট অর বোর্ড ডিরেক্টরস অর সিইও অর এভরিবডি? আমরা যদি বিসিবি যদি না বলে, তাহলে প্লেয়াররা কোন দুঃখে বলতে যাবে? কে বলে কার বিভাজন হতে যাবে, সে হতে যাবে? তো উনি আজকে যদি প্লেয়ারদের দেয়, তাহলে তো খুবই লজ্জাজনক। কারণ বিসিবি প্লেয়াররাই রান করুক, আমাদের তো এত লোকের দরকার নেই, ওরাই খেলবে, ওরাই প্রেসিডেন্ট, ওরাই বোর্ড ডিরেক্টর থাকুক। তো এইটা হচ্ছে কি আপনার একটা মানে ছুড়ে দেওয়া। আমার দায়িত্বটা আমি অন্য কারে পতায় দিচ্ছি, আমার ব্যর্থতা আমি অন্য কাঁধে দিয়ে দিচ্ছি। কিন্তু উনি তো বলেছেন যে উনি এটার জন্য নাকি অনেক যুদ্ধ করেছেন বাংলাদেশে। আমি তো যুদ্ধ দেখি নাই, আমি তো কোনো যুদ্ধ দেখি না। আমি দেখতাম যে একটা উনি বলতেন যে না আমরা কথা বলবো, আমরা আমি উনি মিডিয়াতেই বলতো যে আমরা বিশ্বকাপ, আমরা ক্রীড়া উপদেষ্টাকে আমরা জোর করে কথা বলবো যে আমরা এই বিশ্বকাপ খেলতে চাই। উনি তো মিডিয়াতে বলতো, আবার ক্রীড়া উপদেষ্টাতে ওনার ঘরের ভিতরে উনি নরম গলায় কথা বললেন না, জোর কথা বললেন, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার কথা মিডিয়াতে শুধু বলতো যে না, আমরা বিসিবি থেকে আমরা এই ওয়ার্ল্ড কাপ খেলা আমাদের জন্য অতীব জরুরি, আমরা খেলতে, ছেলেরা প্রিপেয়ার্ড এখন, আমাদের এই সময় আমরা ক্যান সে নো। তারপর তো অনেকভাবে এটা বন্ধ হইতে পারতো। সরকার বলতো না, কোনোভাবে আমরা জিওসি দিয়ে যাবে না, আমরা প্লেয়ারদের সিকিউরিটি চিন্তা করি, ওদের কিছু একটা হলে আমাদের দোষ হবে দেশের সরকারের, সে ঠিক আছে। কিন্তু বোর্ড থেকে তো একটা বড় গলার যে তুলবে, যদি তাহলে আমি ওই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছি বলেই তো আমি বলতে পারি নাই। এবং যদি আপনি সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ নাই করতেন, যদি আপনি যুদ্ধই করতেন, যেটা আপনি এখন বলছেন, সেই যুদ্ধে যখন আপনি হেরে গেলেন, টেকনিক্যালি স্পিকিং, আমি বললাম যে ওনার কথা সত্যি, তাহলে আপনি স্টেপ ডাউন করেন নাই কেন? এক্স্যাক্টলি, সেটাই আমি বলছি। আমার থাকার দরকার কি? আমি একটা বললাম এটা আমার ব্যর্থতা, আমার এখানে থাকাটা আমি ডিজার্ভ করি না, তখন আমি চলে যাচ্ছি। আমার কথা, এটা তো সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশ বিশ্বকাপ তো প্রতি মাসে মাসে হয় না। হ্যাঁ, বিশ্বকাপে কত দেশ খেলতে যায়, খেলতে পারে না। তার সময় বাংলাদেশে খেলতে, আমরা তো এটা ডিজার্ভ করছি, আমরা তো অর্জন করছি, কিন্তু আমরা আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না। এবং এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এই বোর্ডের, আমি মনে করি। 10টা ব্যর্থতা যদি হয়ে থাকে, তার একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটাই। পাকিস্তানের কথাই নেচেছে বুলবুল ভাই। হ্যাঁ, সেটা পাকিস্তান কি সেই কথা রাখলো? তারা তো ঠিকই ইন্ডিয়ার সাথেও খেললো পরে গিয়ে। তা আমার কথা হলো, উনি কাদের সাথে কাদের সাথে গলা মিলাইলো, কাদের সাথে কমিটমেন্ট করলো, যারা তাকে কথা দিয়ে তারা কথা রাখলো না, তো তাদেরকে বললে বিশ্বাস করে যে গেল কেন? আমার কথা, আমাকে আরেকটা বোর্ডকে বিশ্বাস করতে হবে কেন? আমার বোর্ড কি ডিসিশন নেবে, আমি কেন তাদের কাছে? অবশ্যই তাদের সাপোর্ট আমার দরকার, প্রত্যেকটা বোর্ডের আমার সাপোর্ট দরকার, কিন্তু আলটিমেটলি কী হলো, 1 ভোট পেলাম আমরা, বাকি কোনো ভোট তারা বাংলাদেশকে সাপোর্ট করে নেই। তো এইটা কী হলো? আপনি খালি এতগুলো ক্রিকেট কান্ট্রির মধ্যে আপনি একজনের বন্ধু হবেন না, বাকিজনের আপনি শত্রু হবেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন এই ফোরামে? ডিফিকাল্ট না আপনার জন্য তাহলে? এবং সেই বোর্ড প্রেসিডেন্ট আমাদের বুলবুল ভাই যখন বলেন যে ভারত পাকিস্তান ম্যাচ আমি আয়োজন করেছি, যেটা 20,000 কোটি টাকার ম্যাচ, আমি না গেলে ম্যাচ আয়োজন হতো না, এইটাও আমার কাছে, এটা আমি আমার প্ল্যাটফর্মে বলেছি যে আমার কাছে এটা খুবই লজ্জাজনক একটা স্টেটমেন্ট মনে হয়েছে, যে যখন নিজের দেশকে খেলানোর ব্যাপারে তিনি রাজি করাইতে পারেন নাই, সরকারকে পারেন নাই, যারা স্টেক হোল্ডার রয়েছে, আইসিসিকে পারেন নাই, ইন্ডিয়াকে পারেন নাই, পাকিস্তানকে পারেন নাই, শ্রীলঙ্কাকে পারেন নাই, কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করিয়েছেন। সো এইটাও কি আসলে নিজের ব্যর্থতা ঢাকার এক ধরনের একটা চেষ্টা এবং
খুবই হাস্যকর চেষ্টা তা বলে মনে হয়। আইসিসিতে একটা থ্যাংক ইউ দিত ওনাকে অ্যাটলিস্ট। আইসিসি থ্যাংক ইউ তো আমরা দেখি নাই কথা, আইসিসিতে একটা বড় থ্যাংক ইউ দিত যে আমিনুল ইসলাম বলুন আপনাকে ধন্যবাদ যে আপনি এই ম্যাচটা অর্গানাইজ করে দিয়েছেন। সেরকম কিছু তো আমরা দেখি নাই, হয়তোবা সত্যিই করতে পারেন, আমি জানি না ওনার কারণে হয়তোবা ম্যাচ হইতে পারে। বাট আপনি যেটা বললেন যে আগে তো ছিল আমার দেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিশ্চিত করা, তারপর না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কি হবে না, এটা আমার তো কাজে না, বাংলাদেশ বিসিবির প্রেসিডেন্টের কাজ না তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কি না। তার থেকে ওনার কাজ ছিল যে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে এটা কনসার্ন ঠিক করা। উনি যখন হচ্ছে কি এখন ওই যে এই যে ভিকটিম কার্ড প্লে করছেন, উনি বাধ্য হয়েছেন, রাজনৈতিক কথা বলছেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলছেন, উনি কি আসলে, আপনি তো দীর্ঘ সময় ধরে তাকে চিনেন বলতে হচ্ছে কি আজকে মানে 40 বছর, 25-15, হ্যাঁ 40 বছর আপনি তাকে চিনেন। এই ভিকটিম কার্ড প্লে করাটা কি বুলবুল ভাইয়ের, এটা কি তার প্লেইং ক্যারিয়ারও ছিল নাকি? একটু দায়িত্ব এড়িয়ে চলা, একটু অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া, আমরা তো শুনেছি বিভিন্ন জায়গার কাছ থেকে। ক্যামেরার সামনে আসলে এগুলো বলা ঠিক না, আমি ওনাকে কোনোভাবে ছোটো করতে চাই না, ওনার অবদানকে কোনোভাবে আমি ছোটো করতে চাই না। বাট হ্যাঁ, মানে যদি আমরা ওরকমভাবে পিছিয়ে তাকাই, আপনার নিশ্চয়ই মনে আছে 1999 ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম হিরো, পরের সিরিজে আমাকে বাদ পড়তে হলো বাংলাদেশ টিমে। এবং আমার মনে হয় যে এখানেও একটা, আই ওয়াজ দ্য নেক্সট ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট, তো এইখানে যখন অনেক বড় রোল প্লে করা হয় আমার এগেনস্টে, আমি তখন বুঝতাম না, আমি আসলে সবাইকে এত আপন মনে করতাম, বড় ভাই মনে করতাম, কারণ ছোটোবেলা থেকে বুলবুল খেলা থেকে বড় হয়েছে, হাফ প্যান্ট পড়তাম যখন আমি, সত্যি কথা মানে আমি ওনার মাঠে যেতাম, তখন ভাইয়া আর বুলবুল এক টিমেই খেলতো, তো যাওয়া হয়তো ওনাকে দেখতাম, এবং আমি সবসময় খুব অভিভূত হইতাম যে একটা ইয়াং ছেলে ক্রিকেট খেলতেছে। তো তারপর যখন ঘটনাগুলো বড় হইলাম বা ইয়ে, তখন ট্রাস্টটা কোনো সময় যায়নি, ট্রাস্টটা ওনাকে সবসময় করতাম। তো আমি এগুলো বলতে চাই না আসলে, মানে একটা বড়টা ইয়ে যে পাকিস্তানের সাথে ম্যাচের আগে দিলে আমার ব্যর্থতা, আমি পারি নাই সবচেয়ে বড় কথা, কিন্তু এটা পুরো প্ল্যান করা হয়েছিল। যখন গর্ডন গ্রিক চলে গেল, ইমরান ভাই কোচ হলেন, উনি আর ইমরান ভাই, তখন আমার মনে হয় যে পাকিস্তানের সাথে ম্যাচে যে সময়টা আমি বল করছি, আমি সচরাচর ওই সময় বল করি না বাংলাদেশের উইকেটে। আপনি ইংল্যান্ডের যদি মিলাইতে চান, তখন আমি ইংল্যান্ডের কন্ডিশন আমার যথেষ্ট হেল্পফুল কন্ডিশন, কিন্তু বাংলাদেশের কন্ডিশন নতুন প্রথম 10 ওভারের মধ্যে 4 ওভার বল করা, আর আপনার শেষে পাওয়ার প্লে 6 ওভার বল করা, এটা আমি আই ওয়াজ অলওয়েজ বল করছি 15 থেকে 35-40 ওভারের মধ্যে, মানে আমার স্ট্রেংথই ছিল ওইটা, রাইট। কিন্তু আমাকে ইচ্ছা করে ওইভাবে বল করানো হয়েছে বলে আমার মনে হয়েছে, পরে বুঝতে পারছি, পরে আমি চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করি, আমি কোনো সময় না বলি না, কিন্তু এমন না যে একটা ম্যাচে আমি 10 ওভারে 80 রান দিলাম বলে পরের সিরিজে আমি বাদ পড়ে গেলাম। ইট ওয়াজ টোটালি, মানে আমার পরে মনে হচ্ছে এটা ওয়াজ প্ল্যান যে আমাকে ওইভাবে একটা বাজে সিচুয়েশন করে আমাকে বাদ দেওয়াটা। তো এরকম একটা মানুষকে পরে বিশ্বাস করাটা কঠিন হইতো আসলে। বুলবুল ভাই কি আপনার সাথে যোগাযোগ আছে, মানে আপনার নাম্বার ব্লক কিনা? তামিম বলেন নাম্বার ব্লক, এটা আমি জানি না ব্লক কিনা, আমি তাকে একবারই ফোন করছিলাম, ফোন ধরেন নাই, যখন সে বাংলাদেশে আসলো তাকে কংগ্রাচুলেট করার জন্য, তাও তাকে একটা মেসেজ পাঠাইলাম, সে ম্যাসেজ উত্তর দিল না। পরে একদিন দেখা হলো, তখন আমাকে বললো তুমি, আমি বললাম বললো আপনি মেসেজ ফোন দিলাম ধরলেন না, মেসেজ উত্তর হলো, প্রথম মেসেজ পাঠাচ্ছিলেন নাকি? আমি না, আমি তো এখন আপনাকে মানে আমি আমার মোবাইল দেখাতে চাইলাম যে মেসেজ, তা উনি দেখতে চাইলেন না, বললেন না ঠিক আছে, আমার হয়তো বা ব্যস্তম দেখি না। আমি হ্যাঁ ঠিক আছে, বাট আপনি ঢাকায় আসলেন, সবার সাথেই যোগাযোগ করলেন, সব ক্রিকেটারদের মুখে শুধু আপনার সাথে কথা হয়, একমাত্র আপনি আমাকে ফোন করেন নাই, মানে এটা কেন করেন নাই? মানে আমি তো আপনার ছোটোবেলার টিমমেট, ঠিক না, একসাথে অনেক বছর আমরা একসাথে ক্রিকেট খেলছি, মানে কেন করেন নাই? মানে কোন দিকটা থেকে আপনার মনে হয়েছে আমাকে ফোন করা যাবে না বা আমি আপনার শত্রু এরকম? আমি তো ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, সেটা কথা হলো এটাই। বাট এগুলো কথা কোনো উত্তর ছিল না। ইনফ্যাক্ট আমার কথা হচ্ছে যে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি আমাকে ফোন নাই করতে পারেন, আমি আমার আবদারটা ছিল এরকম একটা বড় ভাইয়ের কাছে যে আমি ওনার থেকে একটা ফোন এক্সপেক্ট করতেই পারি, ঠিক না? কারণ আমরা একসময় ড্রেসিং রুম অনেক শেয়ার করছি, বিকেএসপিতে আমরা 4.5 বছর একসাথে ছিলাম, আমাদের ফ্যামিলি রিলেশন ছিল, সব কিছু ছিল। তো আমি বুলবুলের গ্যান্ডিরের বাসায়ও গেছি, সত্যি কথা বলতে গেলে যে আমাদের ছোটোবেলা থেকে একটা অন্যরকম সব কাজ ছিল। সুতরাং হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বদলাবে কোনো রিজন ছাড়া, তখন তো একটু খারাপই লাগে। নাকি আমি ধরেন লাস্ট বোর্ডে ছিলাম, সেটাও আমার একটা ক্রাইম থাকতে পারে, সেটাও হতে পারে। তো বোর্ডে থাকি না থাকি, আমি তো স্টিল আমি ক্রিকেটার সুজন, ঠিক না? এটা তো আর আপনি আমার আইডেন্টি কাড়িয়ে নিতে পারবেন না কোনো দিন। তা আমরা তো একসাথে বড় হয়েছি, সব কিছু করছি। বাট হয়তো বা মনে কষ্ট ছিল, বাট এটা নিয়ে কোনো আক্ষেপ নাই, ওনাকে আমি ব্লেমও করতে চাই না এই ব্যাপারে। এটা ওনার ব্যক্তিগত, উনি যাদেরকে বেশি পছন্দ করেন তাদের সাথে যোগাযোগটা বেশি রাখছে না। হয়তো আমাকে পছন্দ করতেন, এটা আমি বুঝি নাই, আমি বুঝতাম উনি আমাকে পছন্দ করেন খুব, বা আমিও ওনার সাথে খুব ভালো, আমিও বড় বিষয়ে সেই সম্মান ছিল। বাট এটা হয়তো বা ভুলটা ভেঙে গেছে এই কয়েকবার, এই বিশেষ করে উনি ঢাকা আসার পর থেকে। বুঝেছেন যে পছন্দ করেন না? না তাই তো না, না তো ফোন তো করতে পারতেন, একটা ফোনে কথা বলা তো কোনো পাপ না, বলে উনি বলতে পারতেন একটাবার যে আসো আমার সাথে দেখা করো, একবার বোর্ডে আসো, হোয়াট এভার। বোর্ডে যাওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না, আমাকে ক্যান এনিবডি স্টপ মি, আমি যদি বোর্ডে যেতে চাই? আমার ওটা জায়গা, ওটা আমি ক্রিকেট খেলছি এত বছর। সেটা আমি আপনাকে বলেছি, আপনি তো গিয়েছেন। হ্যাঁ অবশ্যই আমি গেছি, কিন্তু এমনিও যদি আমাকে, কিন্তু আমি তো যাইনি, আপনি যদি প্রেসিডেন্টটা না ডাকেন। এবং সেটা ফারুক ভাই, যখন আমি বোর্ড খেললাম, কোচিং ফারুক ভাই আমাকে ডাকে তো নি যে বোর্ডে একটা ম্যাচে দেখতে আয়, কী অবস্থা তোর। বাট আমার কথা হচ্ছে যে ওনারা কেন ডাকেন নাই সেটা আমি জানি না, ওনাদের হয়তো মনের ভিতরে কিছু ছিল।
যে আমার মনের মধ্যে এত কিছু নেই সত্যি কথা বলতে গেলে। শুনবে আরেকটা জিনিস আমাকে একটু বলেন তো, এই যে বুলবুল ভাই আইসিসির একটা চাকরি করতেন, 10-12 হাজার ডলার বেতন পাইতেন, সেইটা বাদ দিয়ে উনি বিসিবি প্রেসিডেন্ট হিসাবে 10 মাস বিনামূল্যে কাজ করে গেলেন। দেন এগেন, এটা তো আর আমিও জানবো না, আপনিও জানবেন না। আপনি 40 বছর যে বুলবুল ভাইকে চিনেন, এটা কি আপনার কাছে আসলে বিশ্বাসযোগ্য মনে হয়? দেখেন, বুলবুল সবচেয়ে বড় আসরে আসছিলেন বাংলাদেশ ক্রিকেট, এটা একটা শখ থাকতেই পারে মানুষের, যে বাংলাদেশ ক্রিকেটকে আমি লিড করব, বাংলাদেশ ক্রিকেটকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো। আমাদের ক্রিকেটারদের স্বপ্ন থাকতেই পারে। আর আচ্ছা, আমারও স্বপ্ন আছে, আমি যে বলবো না যে আমার স্বপ্ন নেই, কিন্তু আমার রুচির বাইরে সেটা যাবে না। আর আমি যদি বিসিবি প্রেসিডেন্ট থেকে আমার রুচি বন্ধ হয়ে যায়, তাহলে আমি সংসার চালাতে পারবো না ভাই, টু বি ভেরি ভেরি অনেস্ট। আমার যেই টাকা ইনকাম করি বা চাকরি করে যে টাকা পাই, সেটা যদি আমি না করতে পারি, তাহলে আমি হাউ ক্যান আই রান মাই ফ্যামিলি? আর এটার ঊর্ধ্বে তো ওইটা না। আমার বাচ্চাদের পড়াশোনা করানো, তাদের সুচিকিৎসা দেওয়া, শিক্ষা দেওয়া, এটা তো আমার একটা বাবা হিসেবে আমার নৈতিক দায়িত্ব, তো ঠিক না? এবং আমার স্ট্রিট খেয়াল রাখা, ফ্যামিলির খেয়াল রাখা। তো আমি ওটার বাইরে যেতেই চাই না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, যদি আমার এর বাইরে যদি এটা করে আমার অপরচুনিটি হয় যে না, পিপল উইল এগ্রি যে আমি বিসিবি বস হতে পারবো, তাহলে আমি অবশ্য করবো, কিন্তু তার আগে না। তার হয়তো বা বুলবুলের ফিনান্সিয়াল অবস্থা খুবই ভালো, ভাবি ভালো চাকরি করেন, সবই করেন, হয়তো বা উনি চিন্তা করছেন যে এই চাকরিটা আমার জন্য নট ইম্পর্টেন্ট দেন বিসিবি প্রেসিডেন্ট, এই জন্য উনি হয়তো আসছেন। শুনুন, আমার এখানে দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে যে উনি যদি আসলেন, উনি নিজেই বলেছেন ইন্টারভিউতে, আসার 3 মাস পরেই উনি ফেরত যাবেন, বিসিবির ওই নির্বাচনটা দিয়ে আইসিসিতে তার চাকরিটা প্রমোশন দিয়ে রেডি ছিল। সো উনি যদি ওই সময় ফেরত যেতেন, তাহলে এই প্রশ্নের জায়গাটা আসতো না। উনি কিন্তু টি-20 খেলতে এসে টেস্ট ব্যাটসম্যান হয়ে গেছেন, 4 বছরের জন্য বিসিবি প্রেসিডেন্টশিপটা তিনি নিয়ে নিলেন। মানে $10-12 এটা হচ্ছে গিয়ে তিনি স্যাক্রিফাইস করলেন, আমরা ধরলাম। আরেকটা যেটা আমার কথা, সেটা হচ্ছে গিয়ে এই যে সততার গল্প, এই যে নৈতিকতার গল্প, এই যে আমি দেশপ্রেমের গল্প, এই যে আমি স্যাক্রিফাইসের গল্প, আমার $12,000 স্যাক্রিফাইস, আমি 12,500 টাকার বাড়ি বাড়ায় থাকি, যেই বাড়িটা আমি আসলে কোনো দিন দেখি নাই, কোথাওই দেখি নাই। এইটা কি আসলে ঠিক অ্যাকসেপ্টেবল কিনা, বা মানুষকে আসলে এটা একটু বিভ্রান্ত করা হয়েছে বলে আপনার ইন্টারপ্রিটেশন কিনা? আসলে আমাদের লাইফ তো খুব খোলা, আমরা কই থাকি, কী করি, কী খাই, মানুষ আমাদের দেখে, আমরা পাবলিক ফিগার্স, রাইট? অল ন্যাশনাল প্লেয়ার্স আর পাবলিক ফিগার্স। এমন না যে আমাদের নিয়ে সবাই গালি দিচ্ছে, ভালো বলতেছে, খারাপ বলছে, আমরা কোথায় যাচ্ছি সবাই আমাদেরকে চিনে। একটা দোকানে গেলে মানুষ চিনে সালাম দেয়, গালি দেয়, হোয়াট এভার, যার ভালো লাগে গালি দেয়, যার ভালো লাগে সালাম দেয়, ভাই কেমন আছে, হাত মিলায়, কেউ দূর থেকে গালি দিয়ে চলে যায়, হয়তো বা এরকম। আমরা খুব পাবলিক ফিগার। না 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 না, আমি ধরলাম আমি কথা বলছি যে সবাই যে আমাকে পছন্দ করবে এমন কথাটা ভাবাটাও আমার জন্য অযৌক্তিক আর কি। আমাকে খারাপ মানুষ আমাকে চিনবে না, বা আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের খারাপ লাগবে, আমাকে বলতেই পারে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বলছি প্লেয়ারদের কিন্তু লাইফটা খুব খোলামেলা। তাস্কির কিন্তু আজকে যেখানেই যাক, পিপল উইল ফলো হিম, রাইট? তাস্কির কিন্তু কোনোখান থেকে এরকম না, বিকজ দেয়ার পাবলিক, তারা মানুষ চিনে। তো বুলবুল ভাই সব কিছু ছেড়ে এখানে আসছিলেন, নিশ্চয়ই ওনার কোনো প্ল্যান ছিল। আর সবচেয়ে বড় কথা, উনি তো মানে ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান, তো ওনার জন্য আসলে টি-20 একটু ডিফিকাল্ট হয়ে গেছে আসলে। হ্যাঁ, বিকজ টি-20 খেলাটা তো আমরা কেউ খেলি না ওইভাবে, তা আমাদের যদি একটু বুঝতে ডিফিকাল্ট, না একটু খেলতে ডিফিকাল্ট, ওই পেসটা আমরা মেনটেন করতে পারবো কি না, দ্যাটস মানে 3 মাসে তো একটা পেস লাগবে ওই টি-20 খেলতে। তো বলবে পেসটা মনে হয় মেনটেন করতে পারে নাই, এবং আমার মনে হয় যে ওনার টি-20 খেলতে আসা উচিত হয় নাই। উনি যদি বলতে পারতেন যে আমি নির্বাচন করতে রাজি আছি, আই ওয়ান্ট টু বি আ টেস্ট প্লেয়ার, 4 ইয়ার্সের জন্য আমি প্রেসিডেন্ট হতে পারি, সঠিক নির্বাচন হোক, আমি আসবো, বাট আমি এইভাবে পিছনের দরজা দিয়ে, আমার এথিকে তা বলে না যে আমাকে পিছনের দরজা আসতে হবে। আমি ক্রিকেটার, আমি ন্যাশনাল ক্যাপ্টেন, তা আমি ন্যাশনাল ক্যাপ্টেন, আমি পিছন দরজাতে আসবো কেন? আমি তো ন্যাশনাল ক্যাপ্টেন যখন হয়েছিলাম, তখন আমি তো সামনের দরজা দিয়ে হয়েছিলাম। বোর্ড দেশ আমাকে মনে করেছে অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দিস কান্ট্রি ওই মুহূর্তের জন্য, এই জন্য আমাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ঠিক না, অধিনায়ক কিন্তু ভুল না, কোনো খারাপ না। তো আমার কথা হচ্ছে, তখনই তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে এইভাবে আরেকটা ক্যাপ্টেনকে আমরা রিপ্লেস করে, ঠিক না? যখন একটা ক্যাপ্টেনের ফর্ম খারাপ হয়ে যায়, তখন একটা ক্যাপ্টেনকে রিপ্লেস করতেই হয়। তো যুগে যুগে কিন্তু এটা প্রতি দেশেই হয়ে যাচ্ছে, বাংলাদেশেও হয়েছে এভাবে। তখন ফারুক ভাই তো মাত্র কয়েকটা মাসই কাজ করার সুযোগ পেয়েছিলেন, ওনাকে তো তখন বলা যাবে না যিনি খারাপ, ভালো জাস্টিফাই করা যাচ্ছিল না। তখন আপনি যে একটা ক্যাপ্টেনকে রিপ্লেস করতে, আপনি তো তখনই বলতে পারতেন, ইফ ইউ আর দ্যাট গুড হিউম্যান বিং, যে না ভাই, আমার সিনিয়র ক্যাপ্টেন এখন বোর্ড প্রেসিডেন্ট, আমি এখন না যাওয়াটাই আমার মনে হয় ভালো হবে। আমার মনে হয় লেট হিম রান দ্য বোর্ড, ইলেকশন আবার দিলে তারপর আমি ইলেকশন করে বোর্ডের প্রেসিডেন্ট হতে চাই। সিম্পল স্টোরি। হ্যাঁ, আর আমার যদি অ্যাবিলিটি থাকে আমি আসবো, ঠিক না? কারণ আমি মনে করি বলবে এত বছর বাংলাদেশ ক্রিকেটার না থাকাতে উনি বাংলাদেশ ক্রিকেটার অনেক কিছু জানেন না, আসলে অনেক কিছুই উনি জানেন না, যেটা আমার মনে হয়েছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যেহেতু রাজশাহীতে কাজ করি, আমার রাজশাহী বিভাগের যত ট্যালেন্টেড ইয়াংস্টার আছে, অর্থাৎ 14, 16, 18 বাচ্চারা আছে, অনেক ছেলে আমার এখানে প্র্যাকটিস করতে আসে।
থাকে, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, এখান থেকে। তো সাডেনলি আমি দিন গিয়ে দেখলাম যে আমার বেস্ট প্লেয়াররা একাডেমিতে নাই। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় এরা, বলে বিসিবি একটা টুর্নামেন্ট করছে, ওই টুর্নামেন্টে খেলতে। আমি কেন, ওইটা তো ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, ওটা তো ট্যালেন্ট হান্টিং, নতুন প্লেয়ার খুঁজে নিয়ে আসার টুর্নামেন্ট, সেই প্লেয়ারে ওইখানে যাবে কেন? পরে আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম আমাদের যত এইচ লেভেলের প্লেয়ার আছে 16-18 মেইন ভালো প্লেয়ার, তারাই কিন্তু এই টুর্নামেন্টটা খেলতেছে। এবং কখন খেলাটা হইল? বর্ষাকালে, যেখানে একটা মাঠ আপনি একটু ব্যাক পিছিয়ে, আমি মনে নেই এমন 1-2টা ম্যাচের ম্যাচ হয়ও নাই, বাকি ম্যাচ বসে বসে ছেলেরা কাটাইছে। তা আপনি এত টাকা নষ্ট করলেন, একই প্লেয়ারদেরকে খেলালেন, কি মানে এটা? এটা তো আইওয়াশ না। আপনি বিসিবির, যদি আমি আপনার সত্যি কথা বলি, ন্যাশনাল টিমের তো ডেফিনেটলি সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি ন্যাশনাল টিমই পায়। বাট আপনি যদি সিস্টেম দেখেন, বেস্ট সিস্টেমের জুনিয়র লেভেলে কীভাবে আমাদের একটা ছেলেকে আমরা তুলে নিয়ে আসি 19 পর্যন্ত, একটা সিস্টেম করাই আছে, এটা অনেক দিন ধরে। বুলবুল ভাই তো অনেকগুলো, যেহেতু দেশে অনেক দিন নাই ওই সিস্টেমের সঙ্গে, উনি জানাই না, ওনাকে তাহলে ভুল বুদ্ধি দেওয়া হয়েছে, বাট ওনার এটা নেওয়ার কথা ছিল। যেমন আমার যখন ইলেকশন আনলাম, আমি তখন লিউ ভাইকে ফোন করছিলাম, আমি যখন ইলেকশন জিতলাম, লিউ ভাইকে হারাই জিতছিলাম, হয়তো লিউ ভাই তখন এটাকে ভালোভাবে নেননি বা কি আমি জানি না, বাট আমার কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। আই ওয়াজ সেইড যে আমি চাকরি করছি ডেভেলপমেন্ট অনেক, আমি জানি, বাট ডিসিশন মেকিং তো চেয়ারম্যান করছে। তো ওনার সাথে আমি ডিসকাস করতে চাইছিলাম যে কীভাবে কী করা যায়, ঠিক না? কারণ ডিসিশন মেকিং ইজ সামথিং ভেরি ইউনিক, মানে এটা আপনি তো হয় না, আমারও ভুল হইতে পারে, আমিও ভুল করছি ইনিশিয়ালি হয়তো বা, বাট আমি আস্তে আস্তে শিখছি, জানছি কোনটা করতে হবে কোনটা করতে হবে না। তো এরপর তো আমাদের একটা পাইপলাইনকে রেডি করা আছে 40 দিন। তাহলে হচ্ছে কি প্রেসিডেন্ট ইলেকশনটা মানে করলেন কেন পরে? আপনার কি মনে হয়? এখানে আপনি একটু আগে বাংলাদেশ বিশ্বকাপ না খেলার ক্ষেত্রে বলছিলেন যে পাকিস্তানের কথাই নেচেছেন, এখানে কি মনে হয় যে তখনকার যে স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার খুবই প্রমিনেন্ট প্রোঅ্যাক্টিভ রোল ছিল ইলেকশনের, তার কথাই তখন বুলবুল ভাই নেচেছিলেন? ডেফিনেটলি। এ তো মানে আমি ছোট্ট একটু করে বলি, আমার একটু সৌভাগ্য হয়েছিল এখানে যে কোনো একটা বোর্ড ডিরেক্টর, যদি পরে বোর্ড ডিরেক্টর আছেন, মানে যেই নতুন বোর্ড হয়েছে এখানে তো আমাদের বন্ধুবান্ধব, ছোটো ভাই বড়ো ভাই অনেকেই আছে না। তো এক ছোটো ভাই বোর্ড ডিরেক্টর বা বন্ধু বোর্ড ডিরেক্টর যেটাই বলেন, সে আমাকে বলছে যে আমি তো জানি না, সে আমাকে আপনার সাথে অনেকদিন কথাটা তো হয় না, আসেন না একদম কফি খাইতে আসেন, এখন আজকেই আসেন, মানে আছর বান্দার মতন হয় না মাঝে, তো এরকম। তাই আমি বললাম ভাই কই আসবো, পাগল করতেছি, আজকে না পরে, মানে আজকেই আসেন প্লিজ সুজন ভাই, আজকে আসেন। তাই আমি বললাম কোথায়? বললো শেরাটনে আসেন, বনানী শেরাটন। আমি গেলাম, ওই যে ওই ইলেকশনের আগের দিন বা কিছু একটা ছিল মনে হয়। তা আমি গিয়ে দেখি যারা বোর্ড ডিরেক্টর হবে তারা সব ওইখানে ঘুরঘুর, খুব খুশি, হাবিজের মজাজ। এর মধ্যে অনেকে আসলো, মন খারাপ করে চলে গেল, মানে যার টিকিট ভিসাটা সিল পরে নাই সে মন খারাপ করে হাসছিল, খুব হাসি মুখে গেল, বেরে ভিসা পরে লাগে নাই, ভিসা না লাগাতে মন খারাপ করে চলে গেল। আমি কিন্তু সব দেখতেছি এগুলা, মানে আই ওয়াজ দেয়ার প্রেজেন্ট অ্যান্ড হ্যাভিং আ কাপ অফ কফি উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ড, অ্যান্ড সাডেনলি আমি দেখলাম যে, শুনলাম যে ওইখানেই সব ভোট হচ্ছে। তাই ওয়াজ বিট সারপ্রাইজড। এবং ওইখানে ওই তথাগত একজন ছিল, তার সাথে আমার প্রথম পরিচয় হলো সেদিনকাই ওখানে, এই হোটেলেই আসলে, মানে ওদের পিএস টাইপের কাউকে। তো নোমান, আমার কথা হচ্ছে যে মানে একজন পলিটিশিয়ান এইসব করেন, রাজনীতি যিনি করেন, উনি রাজনীতিটা ভালো বুঝেন, রাইট? উনি যদি তার এইসব করেন আমি মানাই। একটা প্রেসিডেন্ট যেদিন বাংলাদেশ টিমের ফর্মার ক্যাপ্টেন, যার ইজ্জত সম্মান অনেক বেশি বাংলাদেশ ক্রিকেটে, তার কেন এরকম একটা ইলেকশন করার দরকার যেখানে চুরি হচ্ছে, সবাই স্পষ্ট বুঝতেছে সবাই? আমার কি দরকার এত প্রেসিডেন্ট? আমি কি প্রেসিডেন্ট না হইলে আমার জীবন কি শেষ হয়ে যাবে? মানে আমি কি, মানে এটা কি দরকার? আমার ওই যে কথা বলতো যে মধু আছে ক্রিকেট বোর্ডে অনেক, না আমি মধু দেখি নাই বা চাকতে পারি নাই, মানে আমি বোকা হয়তো বা আনফর্চুনেট, আমি মধুটাও চাকতে পারি নাই বিসিবির, কিন্তু এখন বুঝি আসলেও মধু আছে মনে হয়, এখন বুঝি। তো কেন যাইতে চায় সবাই এই চেয়ারের পিছিয়ে এত দূরে কেন? ক্রিকেটের জন্য বাইরে থেকে কাজ করেন না? বাইরে থেকে একদিনও কেউ কাজ করছে ক্রিকেটের জন্য? বাংলাদেশ ক্রিকেট উনি বলেন আইসিতে এত বড়, বাংলাদেশে কী হেল্প করছেন উনি বাংলাদেশ ক্রিকেটকে? যদি আইসিতে ছিলেন, কয়টা ছেলেকে উনি তখন লেভেল 3 কোর্স করার জন্য কয়টা ইয়ে দিয়েছেন, বা কোনো একটা ছেলেকে, কোনো আমাদের কোনো একটা কোচকে যিনি বাইরে কোথাও চাকরি, একমাত্র মঞ্জুকে মনে হয় দিচ্ছেন, এছাড়া কেউকে আপনি বলতে পারবেন? তা আমার কথা হলো যে মধুটা অবশ্যই আছে, নয়তো এনারা সবাই দৌড়াচ্ছে কেন? এবং সবাই, ইভেন এখন দেখি ক্রিকেটের বাইরের লোকরাও সবাই বিসিবির ডাইরেক্টর হইতে চায়, আর কিছু হইতে চায় না। টাকা লাগে, যা লাগে, বিসিবির ডাইরেক্টর হইতে হবে। কেন ভাই? আপনার গার্মেন্টস ব্যবসা কি লস খেয়ে গেলেন নাকি? না, কিন্তু এখন বুলবুল ভাইয়ের মতো লোক, আমাদের টেস্টে যিনি ফার্স্ট সেঞ্চুরি নেন, প্রথম ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, তিনি যদি একজন রাজনীতিবিদ, তিনি ছিলেন তখন স্পোর্টস উপদেষ্টা, তার কথায় যদি নাচেন, এটা তো আমাদের ক্রিকেটের জন্য কি খুবই আনফর্চুনেট না? এটাই তো বললাম। আমি ধরেন আমি তো বিসিবির লেভেল ক্যাটাগরি 3 থেকে ইলেকশন করছি, তা আমার ইলেকশন আমি কাকে কাকে হারাইছি? লিউবাইকে হারাইছি, নাজমুল আবদিন ফাহিমকে হারাইছি। এবং আপনি জিজ্ঞেস করেন তো ওইখানে কি আমি কোনো টাকাই খরচ করছি না চুরি করছি? আই ওয়াজ এভরিওয়্যার।
আমি আমার গাড়ি নিয়ে রাজশাহী গেছি, খুলনা গেছি, বগুড়া গেছি, যেখানে আমার ভোট আছে সেখানে আমি গেছি, আমি ভোট চাইতে গেছি, তারা আমার ভোটাররা আমাকে ভোট দিছে। আমি কি কাউকে বায়াস করছি নাকি? আপনি জিজ্ঞেস করেন তো। হ্যাঁ, যেটা ক্রিকেট বোর্ডের রাজনীতি ছিল, যেটা ছিল যে ভোটারকে আইনা রাখতে হয়, তাদেরকে একটু খুশি করতে হয়, হোটেলে রাখতে হয়, ভালো খাবার দিতে হয়, বা তা আমি ওইটুক বাদে তো আমার আর কোনো ছিল না। আমি কাউকে তো বন্দুক ছুরি কারো চাপও দেওয়া নেই। এবং আমাকে পাবন ভাই প্রথম দিনই বলছিল, ওয়েন আই ওয়াজ ফার্স্ট বোর্ড ইলেকশন করি, পাবন ভাই বলছে, সুজন তুমি লিপু ইলেকশন করছো, তুমি ইলেকশন করলে করো, বাট তুমি আই ক্যানট সাপোর্ট ইউ, বাট আই ক্যানট সাপোর্ট লিপু এভেন। তোমার ইলেকশন যদি তুমি করে জিততে পারো, জিতো। হি ওয়াজ ভেরি ফেয়ার উইথ মি, রাইট? তা আমার কথা হচ্ছে যে আমার ইলেকশনে আমার ক্রিকেট বোর্ডে যাওয়ার আমার প্রয়োজন আছে কিনা আমি জানি না, বাট আমার যাইতেই হবে, থাকতেই হবে, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এটা রকেট সায়েন্স, যে কেউ পারবে না, সবাই পারবে যারা ক্রিকেট নিয়ে কাজ করে, চিনে ক্রিকেট ভালো, আরও ভালো ভাবনার লোকজনও আসতে পারে। কিন্তু আমাকে কেন একজন রাজনীতিবিদ কথায় বায়াসড হয়ে আমাকে এভাবে করতে হবে? তো নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার বিদেশ ট্যুরের জন্য মোট এইখানটাতে খরচ হয়েছে গিয়ে 41 লাখ টাকা। এইটা আসলে বাংলাদেশ ক্রিকেটের কি লাভ হয়েছে? না, আমার কথা হচ্ছে লাভ লোকসানটা নো ওয়ান ইজ নট ইম্পর্ট্যান্ট। আমার কথা হচ্ছে যে যদি ফাহিম ভাইয়ের দরকার হয়ে থাকে ট্যুরে যাওয়ার, যাবেন, কিন্তু খরচ হয়। যদি এখন লাভ লোকসান যে উনি কতটুকু কী লাভ করতে পেরেছেন ওইখানে, বা ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটে কী লাভ হয়েছে ওটার মধ্যে গিয়ে লাভ নেই। যে আপনি যদি টেকনিক্যাল মানুষ হিসেবে যান, যেমন আমি বলি, আমি বিসিবি ট্যুর অনেক ট্যুর করেছি, বাট আই নেভার পেইড বিসিবি ডাইরেক্টর যেই টাকাটা পায়, আই পেইড অনলি যেটা বাংলাদেশ টিম পায়। অর্থাৎ টিএডিএ যেটা আমরা পাইছি, আমি যেটা পাইছি, আমার কথা যেটা বাংলাদেশ প্লেয়ার মানে নর্মাল, মানে বিকজ আই ওয়াজ পার্ট অফ দ্য টিম, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউর পার্ট অফ দ্য টিম, আপনি তাহলে টিএডিএ নেন কেন বোর্ডেরটা $500 করে? ঠিক না? যদি আপনি পার্ট অফ দ্য টিম হন, আপনি টিমের ড্রেসিং রুমে ঘুরবেন, হার ফিরবেন, তাহলে আপনাকে তো, আর বিসিবি দ্বারা ডাইরেক্টর আগে যেত, আমাদের সময় বিসিবি ডাইরেক্টরের কাছে টুডে গেছে, এটা বলার কোনো কারণই নেই। তারা কিন্তু বিসিবি টিমের সাথে থাকতো না, তারা ম্যাচে দিয়ে আসতো, খেলা দেখতে হয়তো বা প্র্যাকটিস একটা সাথে কথা বলে যেত, সেটা অন্য জিনিস। কিন্তু সারাদিন ঘুরঘুর করতো না ড্রেসিং রুমের মধ্যে। আপনি যদি ওইটাই করেন, তাহলে ইউর পার্ট অফ দ্য টিম, তাহলে তো আপনি ওই দিয়ে নিতে পারেন না। তাহলে আপনাকে নিতে হবে কোচ, ম্যানেজার, প্লেয়ার যে ডিএটা পায় সেটাই আপনি নিতে হবে। $50 বা কিছু একটা পায়, $100 পায়, হোয়াট এভার, সেটা নিতে হবে। তাহলে আপনি বোর্ড ডিরেক্টর হিসেবে দিয়ে নেবেন, আবার টিমের সাথে থাকবেন, সেটা তো মানানসই হলো না কথাটা। আমি বুঝতে পারছি আমি। আরেকজন ধরেন এখানটাতে তাদের ছিলেন আসিফ আকবর, যিনি মূলত গায়ক, কিন্তু তিনি এসে নানান রকম কন্ট্রোভার্সি, নানান কথাবার্তা ফুটবলের সাথে মারামারি লাগিয়ে দিল, মন্ত্রীকে ফাটাকেষ্ট বলে ফেললো, সাংবাদিকদের সঙ্গে তার ঝামেলা হয়ে গেল, ক্রিকেটারদের বললো 2-1 বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না। উনার মতো লোক বা এই ক্যালিবারের লোক ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়া কি আসলে এটা সাজে? বা আপনার কি মনে হয় যে উনি নিজেও কোনোদিন ভেবেছিলেন যে আসলে হবেন বা হতে পারবেন বিসিবির ডিরেক্টর? মানে একদম স্পিচলেস, যেটা আমি মানে আই হ্যাভ নো আনসার এই কোশ্চেনে, বাট আই ভেরি মানে আমাদের জন্য আসলেও মানে যেভাবে আসিফ তার বোর্ডের সময়টা কাটালো, এইটা আমরা কি এক্সপেক্ট করি না ওর থেকে। ভাবছিলাম ক্রিকেটও ছিল, ক্রিকেট খেলে, ক্রিকেটের মধ্যে একটা ভালোবাসা আছে, বাট দ্য ওয়ে হি রিয়্যাক্ট, মানে একটা লিমিট আছে সব কিছুর, এটা লিমিট আনলিমিটেড হয়ে গেছে, লিমিটের বাইরে চলে যাওয়া আসলে। যে আমি একটু আগেই বলছিলাম যে অল্পবিদ্যা ভয়ঙ্করী, মানে আমি তো গান গাই, বাট আই এম টয়লেট সিঙ্গার। আমি তো মানুষের সামনে গিয়ে গান গাই না, আমার লজ্জা হয়। মানে গান গেলে মানুষের মারতেও পারে, গালতেও পারে, বা খারাপ কথা বলতে, বাট আমি সাহসই পাই না ইনফ্যাক্ট। তা আমার কথা হলো যে আমি যতটুকু বুঝি ওইটুকুর মধ্যেই থাকি। এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, তাকে যখন গেম ডেভেলপমেন্টের খুব ইম্পর্টেন্ট কমিটি দেওয়া হলো, আই ওয়াজ ভেরি ভেরি সারপ্রাইজড। ওই জায়গাটা সবচেয়ে ফিট লোক ছিলেন হয়তো বা ফাহিম ভাই, যিনি যাইতে পারতেন, কিন্তু উনি বেছে নিলেন ক্রিকেট অপারেশন। মানে প্রত্যেকটা জায়গায় সিনক্রিনেশন এত খারাপ যে কাকে কোথায় দরকার এটাই জানি না আমরা। হয়তো বা আমার স্বার্থের জন্য আমি চেয়ে নিছি। কিন্তু এম নাজমুল ইসলাম যে অর্থ কমিটিতে ছিলেন, ওইটা কি ফিট ছিল? আমি জানি না উনি তো ইকোনমিক্সের ছাত্র না কিসের ছাত্র, আমি ডোন্ট নো, বাট উনি ফিট থাকা নন ফিট থাকাটা বড় টাকা। আমি বললাম যে যেই লোকটা প্লেয়ার একটা আইসবাদ করে বরফ কিনতে এত টাকা ধরে, তার কোশ্চেন আছেই। ডাব কত খাইতেই পারে, ডাবের বিল বেশি হইতেই পারে, কেন হবে এটা বলতে হবে। আপনি এই গরমে একটা ছেলে যদি 3-4টা ডাব খায়, হোয়াটস রং উইথ ইট? হোয়াটস রং উইথ ইট? আপনি খেলছেন কোনো দিন? ডু ইউ নো দ্য সোয়েট কী? আপনি মাঠে দৌড়াইছেন এই গরমে কোনো দিন? আপনি দেখছেন বাচ্চারা এই নিউজিল্যান্ডের আগে কী পরিমাণ ট্রেনিং করছে? তো ওই ট্রেনিংয়ের মধ্যে 4টা-5টা ডাব খাওয়াটা কি খুব ক্ষতিকর ব্যাপার? আপনি দেখেন যে ওরা 4-5টা ডাব পায় কি না। যদি না পায়, যেটা ওদের নামে বিল করা হয়েছে, রাইট, যদি না পায়, তাহলে যারা এই টাকাটা উঠায় বা কিনে, আপনি তাদেরকে করেন। কিন্তু আপনি এই কথাটা বলতে পারেন না 4-5টা ডাব খাবে কেন? হ্যাঁ, কিন্তু বলেছেন তো তিনি তামিমকে ভারতীয় এজেন্টও পর্যন্ত বলে দিয়েছেন। তামিম তার যে সাক্ষাৎকারটা পরে এই কথাটা আছে, তামিম কোথাও কি ভারতের নাম উদ্ধার করছিল? তো ভারতের এজেন্ট কথাটা বললেন কেন?
উনি তো বলতে পারতেন আইসিসির এজেন্ট, তার কথাটা ভালো লাগতো। উনি ভারতের এজেন্ট বললেন কেন? উনি একটা দেশকে নিয়ে কথা বললেন কেন? রাজনৈতিক স্লোগান হিসেবে এটা তো খুবই জনপ্রিয় তখন ছিল। তাহলে উনি রাজনৈতিকভাবে উনি যদি মনে করেন উনি রাজনৈতিক লোক বা ওনার সেই রং একটা স্ট্র্যাটেজি ছিল এটা, এবং টাইমের মতন একজন প্লেয়ারকে উনি বলার, আমার মনে হয় হি ডোন্ট হ্যাভ এনি রাইটস। প্রথম কথা, ওনার কোনো রাইটই নাই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কী হয়েছে, আমি ইনকাম ট্যাক্স দিতে কী হয়েছে, আমি তাই খুশি তাই বলতে পারবো? তাদের একটা ব্যর্থ উন্মাদ। আপনি যদি আপনার ক্রিকেটের বা আপনার দেশের যারা সম্মানীয় ব্যক্তিত্ব, যারা লিজেন্ডস, তাদের যদি সম্মান না করতে, আপনি কীভাবে সম্মান আশা করেন? আপনি জানি না তো, আপনি সুনাগরিকই না দেশের। কিন্তু তাও তো তার কিছু হয় নাই, বোর্ড থেকে তো তারা সরাইতে পারে নাই, বুলবুল ভাইরাও পারে নাই। না, পারে নাই, বিকজ এটা তো খুব একটা, তারা অনেক বড় প্ল্যান নিয়েই তো আসছিল বাংলাদেশ ক্রিকেটে না। ক্রিকেট ধ্বংসের জন্য যা যা করার দরকার ছিল ওনাদের স্টার্ট ডুইং এটা। আসলে বাংলাদেশ ক্রিকেট কাউরির আসা যায় না, যারা আমরা খেলছি বা যারা ক্রিকেটের সাথে, আমি যদি রাইস ভাইদের কথা বলি, ছান আঙ্কেলের কথা বলি, আমি যদি মাখন ভাইয়ের কথা বলি, যারা ক্রিকেটের সাথে ছিলেন, আমি এত নাম বলতে পারবো না, যারা ক্রিকেটকে শুরু করছে এই দেশে, রাইট? তাদের আপনি স্যাক্রিফাইসকে আপনি কি মূল্যায়ন দিতে পারবেন? তারা কি জানে এটার কিছু? তারা কি হিস্ট্রি জানে বাংলাদেশ ক্রিকেটের? বাংলাদেশ ক্রিকেটের কি হিস্ট্রি জানে যে আমাদের বড় ভাইরা কীভাবে ক্রিকেট খেলছেন? তা আপনি এমন একটা লোককে আনতেছেন যিনি হি ডোন্ট কেয়ার অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট, রাইট? বিকজ তার তো এখানে ক্রিকেটের মাধ্যমে কত লোকের রুটি রুজি হয়। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? খালি প্লেয়ারদের কথা চিন্তা করছি, রাইট? আপনি মিডিয়া বলেন, আপনি গ্রাউন্ডস বলেন, আপনি যেখানেই বলেন, এমপ্লয়িজ বলেন, কত লোকের রুটি রুজি হয়। তা আপনি এখানে আপনি হাত দিচ্ছেন, আপনি এখানে এমন এমন কথা বলতে, ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পালা হয়ে গেছিলো আমাদের দেশে। আমাদের কথা আপনাদেরকে কি এই রাইট কেউ দিছে? আপনার কি এটা মনে হয়? এটা আমি কিছুদিন আগে, আমি তো এটা সার্টেনলি বিশ্বাস করি এবং আমার প্ল্যাটফর্মে অনেকবার আমি বলেছি। আর আমি মিথুনের একটা ইন্টারভিউ করেছিলাম, কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন, উনি কিন্তু এই কথাটা বলেছেন, উনি এগ্রি করেছেন যে এই ক্রিকেট বোর্ডে অনেকে ছিলেন যারা আসলে ক্রিকেটটা ধ্বংস করতে এসেছিলেন। আমার মনে হয় হয়তো আপনি এইসব লোককে আনবেন কেন বোর্ডে? আপনি এমন লোককে আনবেন যাকে আমি কোনোদিন ক্রিকেট মাঠেই দেখি নাই, যাকে ক্রিকেটেই দেখি না। কিন্তু আমি তো নোমান, যেটা হচ্ছে যে আপনি দেখেন আমার ক্রিকেট ক্যারিয়ার, আমি 83-84 খেলা শুরু করছি, তখন আমি অনেক ছোট একটা ছেলে, 12 বছর 13 বছর বয়স। বাট আমি যখন 19 খেলছি 89-এ, তারপর থেকে তো আমি ক্রিকেটটা বুঝি, কারণ ভাইয়া যেহেতু ক্রিকেট খেলতেন, অনেক আত্মীয় বোর্ডে ছিলেন বা দেখছি। তো আমি কোনো সময় ক্রিকেটের লোকই দেখছি সারা জীবন আমি ক্রিকেট লোক দেখছি। আপনি সেটা বলেন ঢাকার বাইরে থেকে যারা আসছেন, তারাও ক্রিকেট সংগঠক ছিলেন সবাই। এই প্রথম একটা বোর্ড দেখলাম যারা ক্রিকেটের সাথে জড়িত, বিভিন্ন টিভির সাথে জড়িত, বিভিন্ন হোটেলের সিইও। তা আপনি এইসব লোক দিকে ক্রিকেট চালাবেন নাকি? হোয়াট ননসেন্স! না না, এই যে হোটেলের সিও যার কথা বললেন, সাখাওয়াত হোসেন, তিনি প্রথমে বুলবুল ভাইয়ের উপদেষ্টা হলেন প্রেসিডেন্টের, তারপরে বোর্ডের ডিরেক্টর হলেন, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন, যিনি হচ্ছে গিয়ে তার আগে। না, আমি সাখাওয়াত ভাইকে কোনোভাবেই ছোটো করছি না। সাখাওয়াত ভাই তার ইয়েতে হি ইজ দ্য বেস্ট, প্রবাবলি ইজ দ্য বেস্ট, কিন্তু সে তো হি ইজ নট ফিট ইন ক্রিকেট। মানে আমি ডাইরেক্টলি বলবো কথাটা, হোয়াট ই ডান ফর ক্রিকেট? কী করেছেন উনি? কোথায় ওনাকে না আমি তো চিনতাম, কেউ চিনুক না চিনুক আমি চিনতাম, কিভাবে চিনতেন? কারণ আমি রুট লেভেলে কাজ করছি, আমি জানি, আমি দেখছি মানুষ কারা কাজ করে ক্রিকেট নিয়ে। না না, আমি বলছি সাখাওয়াত সাহেবকে চিনতেন না? না না, আমি চিনতাম না, আমি বললাম ক্রিকেটে যদি থাকতো, তাহলে আপনি ক্রিকেটের বাইরের লোকগুলো না বোর্ডে আইনা ক্রিকেট চালাতে দিলেন, তাহলে আপনি আপনি এমন হাতে নাবিকদেরকে আনলেন যারা চালাইছে সিএনজি, তারা চালাইব এখন অ্যারোপ্লেন। অ্যারোপ্লেনের সুইচ তো চোখের উপরে থাকে, কেমনে বুঝবো? ধরতেই পারবো না তো। সে যদি এখান দিয়ে চালায় ভটভটি, রাইট? তো ওখানে তো অ্যারোপ্লেন তো অনেক সুইচ থাকে, এদিকে থাকে, নিচে থাকে, ডাইনে থাকে, বাইরে থাকে, উপরে থাকে। তা আপনি কেমনে চালাবেন ওইটা? এটা তো ইজি না। তা আপনাকে এইগুলাতে আমাদের অনেক ভুল হয়েছেন। আমি জানি না তৎকালীন ক্রীড়া উপদেষ্টা কেন এরকম চিন্তা করছেন। আমি ভাবছিলাম হি ইজ এ ইয়াং গাই, উনি স্পোর্টসে ওই আমাদেরকে বাদ দিয়েছেন, দ্যাটস ফাইন, দ্যাটস নট এ প্রবলেম। যে আমরা যে ক্রিকেটে যেটা ভালো করবো এমন না, এতে ভালো লোকই আসে, আমরাও জানতাম এতে ভালো লোক আসে, আমাদের থেকে ভালো লোক আসে। কিন্তু উনি যেভাবে যাদেরকে উনি মনোনয়ন দিলেন অ্যাজ বোর্ড ডাইরেক্টরস, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। হ্যাঁ, কিন্তু ধরেন এখানে তো ফারুক আহমেদ ভাইয়ের মতো লোক আছেন যার প্রবল ব্যক্তিত্বের কথা আমরা শুনে এসেছি, কিন্তু তিনি বোর্ড প্রেসিডেন্ট থেকে আবার বোর্ড ডিরেক্টর হয়ে গেলেন। রাজ্জাক হয়েছেন, খালেদ মাসুদ পাইলট ভাই হয়েছেন। তো ওনারাও আসলে এই 4 মাসে আসলে ভিজিবল কি কাজ করেছেন যেই সময়টা তাদের এসেছে? সবচেয়ে বড় ফার্স্ট কথা আমি বলি, আই ওয়াজ অলওয়েজ, মানে ফারুক ভাই আমার মেন্টর, আমার ক্রিকেট লাইফে অ্যাজ মাই মেন্টর, আমার বড় ভাই, আমার সব কিছু উনি। বাট আই ওয়াজ সারপ্রাইজ যে ফারুক ভাই প্রেসিডেন্ট থেকে এসে আবার ভাইস প্রেসিডেন্ট হইলেন। যখন
ফারুক ভাইয়ের যেটা আমি বলছি, ফারুক ভাইয়ের আত্মসম্মান বোধ আমি ছোটোবেলা দেখেছি অনেক বড়। তো সেই ফারুক ভাই, যে ফারুক ভাই বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, উনি আবার এসে ভাইস প্রেসিডেন্ট হইলেন, ওনাকে যেভাবে সরাই দেওয়া হলো এক রাতের আন্ধারে, উনি আবার কেন আসবেন আমার ফার্স্ট কোয়েশ্চেন। ফারুক ভাইয়ের কী দরকার ছিল আসাটা আমি জানি না। এবং কথা হচ্ছে যে ওনারা এরকম একটা বোর্ডে ওনারা দেখতেছেন এটা খারাপ বোর্ড হচ্ছে বা এটা বোর্ডের ক্রিকেটের লোক নাই, ওনারা কীভাবে এগ্রি করলেন এই বোর্ডে আসতে? মানে এটা তাহলে একটা আপোষ ওনাদের মধ্যে। তাহলে ওনারা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে ক্রিকেটকে, ওনাদের ক্যারিয়ার, ওনাদের লাইফ, ক্যাপ্টেন্সি সব বাদ দিয়ে ওনাদের মধ্যে এইটাই সবচেয়ে ভালো প্রবলেয় জিনিস এখন, যে আমার বোর্ড ডিরেক্টর হইতেই হবে। ঠিক না? আমি সেটা রাজ্জাকের খাতেও বলতে পারি যে রাজ্জাকেরই বা এই বোর্ডের ডিরেক্টর হওয়ার খুব দরকার ছিল। হি ওয়াজ ইন দ্য বোর্ড, চাকরি করছিল, ভালো ছিল, যখন সময় আসবে অবশ্যই বোর্ড ডিরেক্টর হইতো। কিন্তু এইভাবে কেন? সেম সেম মানে আমি বলবো সেম। পাইলট ওয়াজ আমাদের ওই সময় ইলেকশন করেছিল, তখন ইলেকশন হেরে গেছিল, বাট ইজ এ ক্যাপেবল বয়। পাইলট বা ক্রিকেট নিয়ে কাজ করে, ক্রিকেটের রুট লেভেলে কাজ করে, ওকে দরকার, ক্রিকেটে অবশ্যই ওকে দরকার, বাট এইভাবে না, এইভাবে না। আমার এই পার্টের লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ডকে এইটাই ছিল কিনা, এবং ক্রিকেট বোর্ডটা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সরকার যে তদন্ত কমিটির মাধ্যমে, সেটাকে আপনি সঠিক মনে করেন কিনা? ব্যর্থ এটা বলতে তো কোনো ভুল নেই, মানে ব্যর্থতার মানে সবচেয়ে লেভেল আবার সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড এটা বলতে সবাই এগ্রি করবে। আমি যদি আমি বায়াসটা কথা বলবো, আমি বলবো আসলে ব্যর্থ ক্রিকেট বোর্ড। তদন্ত অবশ্যই এটা তদন্ত করা ছিল। তদন্ত রিপোর্টে আমি তো তদন্ত আমাকে ডাকি নাই বলতে পারবো না। তদন্ত রিপোর্ট এমন কিছু নিশ্চয়ই পেয়েছে যেটা ওরা বলেছে। আপনি দেখেন এর মধ্যে 7 জন বোর্ড ডিরেক্টর রিজাইনও করেছিলেন না, তা একটু তো অনাস্থা ছিলই, এই বোর্ডের প্রতি যে তারা অনাস্থা দিয়েছিল তো ছিলই। এবং তদন্ত রিপোর্টে এমন কিছু এসছে যেটা বোর্ড ভাঙতে বাধ্য হয়েছে এই তদন্ত কমিটি, বলেছে এনএসসিকে সাপ্লাই করেছেন। তারপরে তো এটা নিয়ে অনেক কথা হয়েছে যেটা বাট আমি দেখেন আমার কথা হচ্ছে যে কে আসলো না আসলো, কে বোর্ড প্রেসিডেন্ট হবে আগামীতে, কে থাকবে না থাকবে, ইম্যাটেরিয়াল। পলিটিক্স বাংলাদেশে থাকবে, সারা দেশ থাকবে, এটা পলিটিক্স থাকবেই এই দেশে, এটা আপনি উঠাতে পারবেন না। এবং আমি মনে করি পলিটিক্যাল লোকজন ছাড়া ক্রিকেট বোর্ডও আগাইতে পারবে না, সেটাও আমার একটা বিশ্বাস আছে, আমার মনে হয়। কিন্তু আমি মনে করি এমন লোক আসুক, সে যেই হোক, যাতে আসলে ক্রিকেট ডেভেলপমেন্টের চিন্তা করে আসে। আমরা ওইটা নিয়ে পরের অংশটা কথা বলবো, যে বাংলাদেশের আমিরগুলের নেতৃত্বাধীন যে অ্যাডহক কমিটিটা হয়েছে ক্রিকেট বোর্ডের, সেটার কর্মপরিধি সামনে ক্রিকেটের আসলে কোন ডিরেকশনে যাবে, সেটা নিয়ে আমরা পরের অংশে কথা বলছি।